দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেন। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের আজকের শুরুতেই জানাতে চাই বিএনপির ইশতেহার ঘোষণা নিয়ে। বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে কথা বলেছেন চেয়ারম্যান তারেক রহমান। আমরা তার বক্তব্য শুনে আসব। দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী 12 তারিখের নির্বাচনে আমরা বাংলাদেশের মানুষের সমর্থনে ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে অবশ্যই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য থাকবে যে কোনো মূল্যে সুশাসন নিশ্চিত করা, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। দ্বিতীয়ত আমরা বলেছি বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন। জাতি গঠন এবং গণতন্ত্রের ভিত্তিকে যদি আমাদের শক্তিশালী করতে হয়, আমরা বিশ্বাস করি যে 31 দফা এবং জুলাই সনদের যেটি আছে সেটিকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। কথা বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার মাঠে গিয়ে তিনি নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, কথা বলেছেন। আমরা তার বক্তব্য শুনে আসব। এই পুরানা রাজনীতি বাংলাদেশকে আগাইতে দেয় নাই, পায়ে জিঞ্জির দিয়ে আটকে রেখেছে, সামনে দৌড়ানোর সুযোগ দেয় নাই। আমরা সেই বাংলাদেশকে আল্লাহর উপর ভরসা করে পাল্টে দিতে চাই। এই সুযোগই আগামী 12 তারিখ গণভোটের মাধ্যমে পুরানা বন্দোবস্ত রাজনীতির যা আছে এটাকে বলা হবে তুমি না। যদি কোনো দুর্বৃত্ত অন্য কোনো নাগরিকের ভোটের দিকে হাত বাড়ায় অথবা কেউ যদি ইঞ্জিনিয়ারিং করতে চায়, মহান আল্লাহর উপর ভরসা করে বলছি আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। ভোটের ট্রেনে নিচ্ছে একটি বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব আজকের নিয়মিত আলোচনায়। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছে আমি বেলায়েত হোসাইন। দর্শক এ পর্যায়ে আমরা যুক্ত হব চট্টগ্রামে। সেখানে আছেন সহকর্মী সোহেব। আপনার সঙ্গে আছেন নিশ্চয়ই একজন অতিথি। জানতে চাই আজকের যেই এখন পর্যন্ত তো নির্বাচনের যে প্রচারণা সেটা মোটামুটি শেষ ভাগে চলে এসেছে। সামগ্রিকভাবে প্রচারণার পরিস্থিতি কি আপনার এলাকায় সেটি জানাবেন। সংসদীয় আসনগুলোতে প্রার্থীদের দৌড়ঝাঁপ কেমন চলছে, কোনো ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা, আশঙ্কা আছে কিনা আমাদের সঙ্গে একটু জানাবেন। বেলায়েত, আপনাকে ধন্যবাদ। আজ আমরা চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে এবং আমার সাথে যিনি রয়েছেন তিনি এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী জুবাইর হাসান। তার সাথে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একটু জানিয়ে রাখতে চাই দর্শকদের যে চট্টগ্রামে যে 16টি আসন রয়েছে সেই 16টি আসনে প্রায় 66 লাখ ভোটার কিন্তু এবার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সেই 16টি আসনে এখন পর্যন্ত আমরা যেটুকু দেখতে পেরেছি যে প্রচারণা আর মাত্র 4 দিন বাকি রয়েছে। এই সময়টাতেই কিন্তু শেষ মুহূর্তে প্রচারণা বলা যায়। একেবারে বড় দল থেকে শুরু করে জোটবদ্ধ যে দলগুলো রয়েছে প্রত্যেকেই কিন্তু সমানভাবে প্রচারণা করছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের আজকের অতিথি যিনি রয়েছেন তার সাথে আমরা একটু আলাপ করব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভোটের ট্রেন অনুষ্ঠানে। শুরুতে একটু জানতে চাই যে প্রচারণায় এখন পর্যন্ত চট্টগ্রামের কিছু জায়গাতে আমরা দেখেছি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো সার্বিকভাবে যদি মূল্যায়ন করেন, কিভাবে মূল্যায়ন করবেন এই সময়টাকে, আসলে কেমন যাচ্ছে? ধন্যবাদ ভাই। আসলে চট্টগ্রামের যে পরিস্থিতি, এখানে আমাদের জোটের থেকে এনসিপি চট্টগ্রাম 8 পেয়েছেন। তো সার্বিক যেই এখানে 16টি আসন আছে তার ভিতরে আমরা সংঘাত দেখতে পেয়েছি। এই সংঘাতগুলো আমাদেরকে ভাবায় এই কারণে, কারণ আমরা আশা করেছিলাম ইন্টারিম গভর্নমেন্ট একটা ফেজে গিয়ে যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্রগুলো উদ্ধার করবেন, একটা অপারেশন চালাবেন, তাহলে এই অস্ত্রগুলো উদ্ধার করে সন্ত্রাসীদেরকে একটু কোণঠাসা করার পর একটা ইলেকশন দিলে তাহলে আমরা সেখানে ভালো মতো ফাইট দিতে পারবো। এটা আমরা আশাবাদ ব্যক্ত করেছিলাম আর কি। কিন্তু এটা হয়নি। না হওয়ার ফলে যে সংঘাতগুলো দেখা যাচ্ছে সেগুলো বর্তমানে আপনারা দেখতেছেন, আমরা দেখতেছি, সমাজ সেটা অনুধাবন করতেছে। কিন্তু এটার একটা ইফেক্ট আছে যে মানুষের কাছে যখন আমরা যাই, মানুষের সাথে যখন আমরা কথা বলি, তারা ভোট দিতে যে শঙ্কা সেটা আমাদের কাছে প্রকাশ করেন যে সন্ত্রাস বেড়ে গেছে, যেভাবে মানুষ খুন হচ্ছে। তো একটা নির্দিষ্ট দল তো লাশের সেঞ্চুরিও করে ফেলছে ইতিমধ্যে। তো এই জায়গাগুলোতে মানুষ আমাদের কাছে শঙ্কা প্রকাশ করে এবং আমরা প্রার্থী থেকে শুরু করে রাজনৈতিক লিডাররা পর্যন্ত এই শঙ্কাতেই আছি যে সন্ত্রাসীদের যে আধিপত্য, এটা না আমাদের ভোটের যে একটা অবাধ সুষ্ঠু ভোটের যে নিশ্চয়তা, ওঠা না ব্যাঘাত ঘটায়।
আর প্রচারণার ক্ষেত্রে আপনাদের যে জোটবদ্ধ 11 দলের যে জোট, সেখান থেকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। সার্বিকভাবে অন্যান্য দলগুলোর পক্ষ থেকে সেভাবে কি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা দেখছেন কিনা, বা যদি না দেখে থাকেন বা দেখে আসলে আপনি খুবই ভালো একটা কোয়েশ্চেন করেছেন এখানে। আমরা যেভাবে জোটবদ্ধ যে 11 দলীয় জোট আছে, তারা যেভাবে হায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে, সেভাবে অন্য দল যিনি একটা বড় রাজনৈতিক দল সেটা করতে দেখা যাচ্ছে না। তাদের তৃণমূল থেকে একদম কেন্দ্রীয় নেতা পর্যন্ত বিভিন্ন মতভেদ দেখা যাচ্ছে। কেন্দ্রীয় নেতা সকালে যদি এক কথা বলে, বিকালে আরেক কথা বলতেছে। এটার কারণে যে তৃণমূলের যে একটা অংশ, এই সামঞ্জস্যতা হচ্ছে না। তো আমরা তো এই যে একটা জুলাই গণঅভ্যুত্থান, এটা শুধুমাত্র একটা রেজিমের পরিবর্তনের জন্য করি নাই। আমরা পরিবর্তন চেয়েছি একটা রাষ্ট্রের সিস্টেমের, পুরো সিস্টেমটাকে আমরা পরিবর্তন করতে চেয়েছি। শুধুমাত্র রেজিম চেঞ্জ করার হইলে আমরা তো এই আন্দোলন করার কোনো দরকার নাই, ঠিক আছে? তো এখন এই যে চেঞ্জ, এই মানুষটা চেঞ্জ চায়, নতুন বন্দোবস্ত বলে যে মানুষ বলে, আমরা আসলে সেই জিনিসটা চাই হচ্ছে পুরো ইকোসিস্টেম চেঞ্জ, পুরো এখানকার যে এনভায়রনমেন্ট, রাজনৈতিক এনভায়রনমেন্ট, সেটা চেঞ্জ। সেটার জন্য আমরা যারা জোটবদ্ধ হয়েছি সংস্কারের পক্ষে, তারাই চাচ্ছি, অন্যান্য দল চাচ্ছে না। অনেক ধন্যবাদ আপনাকে জুবাইর হাসান। তো চট্টগ্রামে মোটামুটি এখন পর্যন্ত যে প্রচারণা, সেটি কিছুটা শান্তিপূর্ণ, প্লাস এর পাশাপাশি কিছু জায়গায় সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটি নিয়ে ভোটারদের মধ্যে শঙ্কা রয়েছে। তবে শেষ পর্যন্ত ভোট কতটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়, সেটি হয়তো সময়ই বলে দেবে। অনেক ধন্যবাদ শোয়েব আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন চট্টগ্রাম থেকে। এবার আমরা যুক্ত হব রাজশাহীতে, সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন সহকর্মী রাকিবুল হাসান। আপনার কাছে জানতে চাই, এই যে প্রচারণা যে শেষ দিকে চলে এসেছে, কেমন চলছে রাজশাহীর যে কয়টি সংসদীয় আসন আছে, সংসদীয় আসনগুলোর প্রচারণা, একই সঙ্গে নির্বাচন নিয়ে সেই অঞ্চলের যে পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণটা আপনার মাধ্যমে জানতে চাই, আপনার সঙ্গে যে অতিথিরা আছে তাদের সঙ্গে আলোচনা করে। রাকিব। ধন্যবাদ বেলায়েত আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার একেবারেই শেষ মুহূর্তের কিন্তু প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। প্রত্যেক দিনই 6টি আসনে যে 30 জন প্রার্থী রয়েছেন তারা ছুটে বেড়াচ্ছেন একেবারে সকাল থেকে শুরু করে রাত অবধি। আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে দুজন অতিথি এসেছেন, সুব্রত কুমার পাল, নির্বাচন বিশ্লেষক, এবং একই সাথে তৃতীয় লিঙ্গের প্রতিনিধিত্ব করছেন মোহনা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সুব্রত কুমার পাল, আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তার যে প্রচারণা, সেটি আসলে কি দেখছেন, কি ধরনের প্রতিশ্রুতি আসলে মানুষকে দেওয়া হচ্ছে, এবং এই যে পর্যবেক্ষণ, সেটি আপনার কাছে কি মনে হয়, নির্বাচন কোন পথে? জি, অসংখ্য ধন্যবাদ। আমার কাছে যেটি মনে হয় যে আসলে নির্বাচন তো বাংলাদেশের জন্য একটা উৎসবের আমেজ, কিন্তু আমরা কিন্তু বর্তমান সময়ের যে নির্বাচন, এইটিকে এখন পর্যন্ত ওইভাবে উৎসবের আমেজ মনে না হলেও আমরা যেটা দেখতে পাই যে আমাদের যারা প্রার্থী তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, কিন্তু তারা কিন্তু ওই গতানুগতিক ধারার যে প্রতিশ্রুতি সেটি কিন্তু দিচ্ছেন। নতুনত্ব কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়নি। কিন্তু আমরা মনে করি যে আসলেই নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যে ধরনের বিষয়গুলো থাকা দরকার, আইনের শাসন, বিশেষ করে দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসা, এগুলো যদি নিশ্চিত করা না যায়, শুধু যদি ফাঁকা বুলির মতো যদি আমরা এই প্রতিশ্রুতির মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি, বাস্তবায়ন যদি এগুলো না করা যায়, বাস্তবায়ন যোগ্য যদি না হয়, তাহলে আসলে এই যে প্রচারণা, এটি শুধুমাত্রই মানুষের মনের মধ্যে থাকবে, কিন্তু মনের ভেতরে এটি কখনোই গাঁথবে না। আপনার কাছে আবার শুনবো একটু, মনে হয় আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে প্রচারণা চলছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে কিন্তু আসলে প্রার্থীরা যাচ্ছেন। তৃতীয় লিঙ্গের যে মানুষরা আছেন, আপনাদেরও দীর্ঘদিনের নানা ধরনের চাহিদা আবদার আছে, সেগুলো কি এই ইশতেহারে দেখছেন? ধন্যবাদ। আমরা যেটা দেখছি যে আসলে প্রার্থীরা আমাদের কাছে আসছে, কিন্তু তাদের যে ইশতেহারে যে আমাদের কমিটি নিয়ে কাজ করবে বা প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করবে, এই ধরনের সারাটা খুবই কম দেখছি। কারণ আমরা আশা করেছিলাম যে হয়তো নতুন যেহেতু একটা গত জুলাই যে একটা অভ্যুত্থান হওয়ার পরে নতুন একটা যে বিনির্মাণে যে বাংলাদেশ গড়া হবে, এই জায়গাতে আমরা হয়তো আরও সামনের দিকে আগাবো, কিন্তু এই জিনিসটা আমি একবারও দেখছি না। ইতিমধ্যে কিন্তু জামাতের শীর্ষস্থানীয় নেতা এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতা এখানে জনসভা করেছেন, তাদের ইশতেহারের কথা বলেছেন, রাজশাহীর উন্নয়নের ভাবনাগুলো বলেছেন। সেখানে কি পেয়েছেন কিনা, বা স্থানীয় যে প্রার্থীরা আছে তাদের কাছ থেকে আপনারাও কি প্রত্যাশা করছেন? হ্যাঁ, আমরা প্রত্যাশা করব যে যেই সরকার আসুক, আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের যে মৌলিক অধিকারগুলো, কারণ আমি একজন মানুষ হিসাবে আমি মৌলিকের অধিকারগুলো আগে চাইবো, এই মৌলিকের অধিকারগুলো যেন নিশ্চিত করে এবং প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে যেন কাজ করা হয়। এবং এসডিজির একটি গোলে বলা হয়েছে যে জেন্ডার সমতা থাকবে না, কিন্তু দেখেন আমরা পিছিয়ে পড়াই থেকে যাচ্ছি।
ধন্যবাদ মোহন আপনাকে। আমরা শেষ প্রশ্নটি নিব। সুব্রত, আপনি আসলে আগামী নির্বাচনের আসলে কি ধরনের পরিস্থিতি প্রত্যাশা করছেন? দেখেন, আমরা চাই একটি শান্তিপূর্ণ, অবাধ, গ্রহণযোগ্য ভোট হোক, সেটি তো আমাদের চাওয়া। কিন্তু এই চাওয়ার সাথে আমাদের যে দলগুলো রয়েছে, যেহেতু এটি জাতীয় সংসদ নির্বাচন, এটি কিন্তু আসলে এখানে আমরা যেটা দেখছি যে আমরা উন্নয়নের বিভিন্ন কথা বলছি, কিন্তু স্থানীয় সরকারের উন্নয়নের ব্যাপারে কিন্তু আমাদের এই প্রধান দলগুলো কিন্তু এখন পর্যন্ত পিছিয়ে রয়েছে। কারণ স্থানীয় সরকারের বিষয়ে নীতি নির্ধারণী পর্যায়ে যদি সিদ্ধান্ত গ্রহণের মতো কোনো পরিস্থিতি বা প্রক্রিয়া যদি আমাদের সংসদে যদি না করা যায়, তাহলে কিন্তু আসলেই আজকের আমরা যেখানে কথা বলছি সেটি কথার মধ্যেই থেকে যাবে। সুব্রত, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং মোহন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। এবং এই যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তাদের যে ভাবনা, সেটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে, প্রার্থীদের মধ্য দিয়ে সেটির বাস্তবায়ন হবে, তেমনটা প্রত্যাশা করছেন রাজশাহীর ভোটাররা। তো বেলাতে এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ রাজীব, জানাচ্ছিলেন রাজশাহী থেকে সেখানকার নির্বাচনের পর্যবেক্ষণ। দর্শক, আরেকটি বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব যশোরে। দর্শক স্বাগত, আরেকবার দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসেন। ভোটের ট্রেনে পর্বে যুক্ত হব যশোরে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী রিপন হোসেন। রিপন হোসেন, আপনার মাধ্যমে জানতে চাই যশোরের যে কয়টি সংসদীয় আসন আছে সেখানকার প্রচারণার কি খবর? একই সঙ্গে আপনার সাথে যে দুজন অতিথি আছে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা জামায়াতের সেক্রেটারি, দুজনের সঙ্গে একটু আলোচনা করবেন ভোটের যে উৎসব, এই উৎসব সেখানে কি অবস্থায় আছে। রিপন। ইতিহাস আর সংগ্রাম এবং ঐতিহ্যবাহী জেলা যশোর, এই দেশে এই জেলায় কিন্তু 6টি আসন রয়েছে। সেই 6টি আসনে 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমার ডান পাশে রয়েছে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। আমি তার কাছে একটু জানবো, আপনারা তো প্রচার প্রচারণা চালাচ্ছেন, একদম শেষ সময়ে কি অবস্থা? দেখেন, আমরা তো আসলে শুরু থেকে এ পর্যন্ত প্রচার প্রচারণা মানুষের কাছে যাচ্ছি। মানুষ আমাদের এই যে আমরা যে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে আমাদের যে প্রতিশ্রুতি, যেটা আমরা 31 দফা কর্মসূচি আগেই ঘোষণা করেছিলাম, এবং আমার নেতা জনাব তারেক রহমান সাহেব যে আগামীর বাংলাদেশের যে প্রত্যাশা, সেগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং মানুষের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি। আপনারা দেখেছেন যে আজকে আমাদের মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র বিনির্মাণে আমাদের অঙ্গীকার সহ 51 দফার যে 9টি প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে, এগুলোই আমরা মানুষের কাছে আমাদের এই প্রতিশ্রুতি পৌঁছে দিচ্ছি এবং জনগণ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। এবং আশা করছি যে আমাদের এই সাথে এদেশের জনগণ আগামী দিনে 12 তারিখে যে নির্বাচনে তারা আমাদেরকে ব্যাপক ভোটে বিজয় করবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমার সাথে রয়েছে জামাত ইসলামের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর। আপনার কাছে একটু জানতে চাই, শেষ সময়ে প্রচার প্রচারণা কেমন চালাচ্ছেন? ধন্যবাদ। 12ই ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচন আমরা শুরু থেকেই আমাদের নীতি আদর্শ মানুষের কাছে পৌঁছানোর জন্য ব্যক্তি কন্টাক্ট, নির্বাচনের সাথে উপকরণ দিয়ে আছে সেগুলো সহ আমরা দোকানপাট, মাঠে ঘাটে এবং পথসভার মাধ্যমে আমাদের দাওয়াত মানুষের কাছে, সকল ভোটারদের কাছে আমরা নিয়ে যাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের চলো একসাথে গড়ি বাংলাদেশ যে স্লোগান আমাদের দলের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, এই স্লোগানের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রয়াস চলে যাচ্ছি। এটা মানবিক বাংলাদেশ গঠনের জন্য আমাদের যে প্রতিশ্রুতি আমরা দিচ্ছি, তাতে আমরা জনগণের ভিতরে বিপুল পরিমাণ সাড়া লক্ষ্য করছি এবং আমরা বিজয়ের ব্যাপারেও আলহামদুলিল্লাহ অত্যন্ত আশাবাদী। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে প্রচার প্রচারণা চলছে, আপনার কাছে আরেকটু জানতে চাই যে ভোটের তো শেষ সময় রয়েছে, 6টি আসন রয়েছে, একটি বিএনপি বিদ্রোহী রয়েছে, সেক্ষেত্রে জেতার ব্যাপারে কতটুকু আশাবাদী? দেখেন, আসল বিষয়টি হচ্ছে যে ধানের শীষ। আমাদের দেশের জনগণ, আমরা পূর্বেও রাষ্ট্র ক্ষমতায় ছিলাম, আমরা যে প্রতিশ্রুতি দিয়ে থাকি আমরা সেই কাজ করি। এজন্য জনগণের একটি ব্যাপক আস্থা আমাদের উপর আছে এবং সেই কারণে ধানের শীষের প্রতি যে মানুষের আস্থা, সেই আস্থার প্রতিফলনে ইনশাল্লাহ আগামী নির্বাচনে ঘটবে বলে আমরা বিশ্বাস করি। এদেশের জনগণও বিশ্বাস করে এবং তার ফলশ্রুতিতে আমরা ইনশাল্লাহ ভালো ফলাফল নিয়ে আগামী দিনের বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণে একটি সরকার গঠনে সক্ষম হবো ইনশাল্লাহ। তারেক রহমান এসেছিলেন একদম শেষ সময়ে, সাড়া পাচ্ছেন কে? যে তারেক রহমান সাহেব, এদেশের জনগণ যেভাবে
বুঝতে পারছি যে ব্যাপক সাড়া পেয়েছেন। তো সব মিলে দুজন অতিথি ছিলেন, তারা বলছিলেন যে এই আসনে তারা দুই দলই বিজয়ের জন্য আশাবাদী রয়েছেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ বেলায়। অনেক ধন্যবাদ রিপন, জানাচ্ছিলেন যশোর থেকে। এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতির পর ফিরে এসে আমরা জানবো ঢাকা শহরের প্রচারণার সর্বশেষ খোঁজ খবর। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনের শুরু থেকে আমরা দেশের বিভিন্ন এলাকার প্রচারণার খবর জানছিলাম। এবার আমরা রাজধানীর প্রচারণার খবর জানবো। আমাদের সঙ্গে রাজধানীর গেন্ডারিয়া থেকে যুক্ত হবেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, আপনি এখন যে এলাকায় আছেন, যদিও রাত 8টার পরে আচরণবিধি অনুযায়ী মাইক ব্যবহার করে প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে, কি দেখছেন রাস্তাঘাটের অবস্থা বা প্রচারণা কিভাবে চলছে একটু জানাবেন রিপন। বেলায়েত, প্রথম প্রশ্নটি যেটি আপনি করেছেন যে রাত 8টার পরে মাইক ব্যবহার করে প্রচারণার যে বিষয়টি ছিল, সেটি কিন্তু আমরা রাত 8টার পরেও দেখেছি যে মাইক ব্যবহারের যে প্রচারণা সেটি রাত 8টার পরেও চলেছে। এবং শেষ মুহূর্তে যেহেতু প্রচারণা, সেই ক্ষেত্রে কিন্তু প্রার্থীরা চেষ্টা করছেন যে শেষ মুহূর্তে কত দ্রুত তাদের যে ভোটাররা রয়েছে তাদের কাছে পৌঁছানো যায়। সেই ক্ষেত্রে তারা হচ্ছে দুটি বিষয় নিয়ে কাজ করছে। একটা হচ্ছে তারা মিছিল মিটিং করছেন এবং জনসমাবেশ করছেন। তো জনসমাবেশের এই বিষয়টি ছিল এবং আমরা এইগুলি দেখলাম পুরো সময়টাতে। এই ছিল আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।